তখন আমরা দিল্লিতে, আমার বাবা চাকরি সূত্রে দিল্লিতে চলে গিয়েছিলেন, এবং দিল্লিতে থাকাকালীন আমাদের বন্ধু বান্ধবদের আমার বাবা ডেকে পাঠালেন, বললেন তোমরা নাটক যদি করতে ইচ্ছুক হও তাহলে আমি তোমাদের শেখাবো। এবং সেই শেখানোর থেকে আরম্ভ হয় আমার প্রথম মঞ্চে অভিনেতা হিসেবে নামা। তো সেইখান থেকে আমার অভিনয়ের আর প্রফেশনাল লেভেল যেটাকে বলে, মানে যে ধরনের অভিনয় করার দরকার, মানুষকে টিকিট বিক্রি করে মঞ্চে অভিনয় করে যে মানুষের যে দাম দিয়ে টিকিটটা কিনছেন তার উপযুক্ত আহ, নাটক তারা উপভোগ করতে পারবেন, সেই ধরনের অভিনয়টা শিখতে গিয়ে ঘাম বেরিয়ে গিয়েছিল। যে শেষ পর্যন্ত মোটামুটি এক জায়গায় পৌঁছলাম যেখানে আমি অভিনয়টা করলে লোকের ভালো লাগছে এবং তারা মাঝে মধ্যে হাততালিও দিচ্ছে। তো তারপরে আমার একটুখানি কনফিডেন্স এলো যে না, এবার বোধহয় মনে হচ্ছে পারবো। আমি মনে প্রাণে চেয়েছিলাম যে লোকে আমাকে বর্জন করুক, কারণ এই লোকটা অভিনয় করতে পারে না, এইটা যদি লোকে বলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু সেটা আর হলো না, হলো উল্টো। লোকে এত আমাকে পছন্দ করলো যে শেষ পর্যন্ত অভিনেতাই হয়ে গেলাম। উত্তম কুমার হন বা ভানু বন্দ্যোপাধ্যায় হন বা ছবি বিশ্বাস বা পাহাড়ি সান্যাল যেই হন, তারা একজনই, তার মতন আরেকজন হতে পারে না। এটা তো আর ক্লোনিং নয় যে একটা মানুষের দুটো মানুষ হয়ে গেল, দুটোর থেকে চারটে মানুষ হয়ে গেল, এরম ভাবে তো হয় না। একটা মানুষের তার পরিচিতি হচ্ছে সেই মানুষটাই, তার নিজস্ব ধ্যান ধারণা, তার নিজস্ব অভিব্যক্তি, তার নিজস্ব উপস্থাপনা, সব মিলিয়ে একটা মানুষ। তো সেই মানুষটা দুটো হতে পারে না। কাজেই উত্তম কুমারের মতন আর কেউ নয়, এটা তো খুব স্বাভাবিক। আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন, যে যারা সত্যি সত্যি বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতিকে নিয়ে চর্চা করবে এবং তারা বাংলা শিখবে, এইটাই কজন পারে। আপনারা পেরেছেন, আপনারা পেরেছেন বলেই আমি হ্যাঁ বলেছি। কারণ আমার কাছে এরকম অহরহ অনুরোধ আসতে থাকে এবং আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলি যে না, আমার পক্ষে সম্ভব নয়, আমাকে মাফ করবেন। কিন্তু আমার আপনাদের কথা শুনে মনে হয়েছিল যে আপনারা যে ধরনের কাজ করছেন বিদেশে বসে, সেটা আমাদের দেশেই পর্যন্ত হচ্ছে না। আমাদের দেশেই হচ্ছে না, কারণ তার কারণ এমন একটা অবস্থা হয়েছে যে আজকে কলকাতার বাঙালিরা ঠিক করে বাংলা বলতে পারে না। একটা লোক সাইমালটেনিয়াসলি তিনটে ভাষায় কি করে কথা বলে? কিন্তু আমাদের ভারতীয়রা সেই রকম ভাবেই তৈরি হয়েছি আমরা। আমরা আমাদের রাজ্যের ভাষা বাংলা, আমাদের রাষ্ট্রের ভাষা হিন্দি, এবং আমাদের 200 বছরের দাসত্বের ভাষা হচ্ছে ইংরেজি। তো এই যে তিনটে ভাষাতে আমরা সচল, আমরা তিনটে ভাষাতেই কথা বলতে পারি, এইটা বিদেশিদের কাছে একটা আশ্চর্যজনক ব্যাপার। তারা ভাবতেই পারে না একটা মানুষ তিনটে ভাষাতে। আপনি ভাবুন তো, একজন লোক জার্মান, ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ তিনটে ভাষায় কথা বলে যাচ্ছে, সম্ভব না? কিন্তু ভারতবর্ষে সেটা সম্ভব। বাংলা ভাষাটাকে রপ্ত করতে হবে। তুমি বাংলা সাহিত্য পড়তে পারবে না, তুমি বাংলায় কথা বলতে পারবে না, তুমি বাংলায় নাটক করতে পারবে না, তাহলে বাঙালি হিসেবে তুমি তো একজন ফেলিয়ার। আমার মনে হয় যে নিজের মাতৃভাষাতে কথা বলতে পারলে, নিজের মাতৃভাষা চর্চা করতে পারলে মানুষ অনেক দূর এগোতে পারে। এবং অভিনেতা হওয়ার সবচেয়ে বড় আহ, আহ, গুণাবলী হচ্ছে যে সে পরিচালকের কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারে। আমি অক্ষরে অক্ষরে পারি না, কিন্তু অনেকটা কাছাকাছি পারি। যে আমাদের সিনেমা সিরিয়ালের অবস্থাগুলো হয়েছে খানিকটা ওই রকম, যে আমরা কেউ ভাবি না, আমরা ভাবি না, এবং আমরা কি করছি সেটা নিয়ে চিন্তাও করি না, এবং তার ফলে যেটা হয় যে অভিনয়টা একটু নিম্নমানের হয়ে যায়।
অভিনেতার কাজ তো শুধুমাত্র মুখস্থ করা, রং মাখা, চকচকে জামা কাপড় পরে সেই সংলাপগুলো বলা, তা তো নয়। তার অনেকগুলো দায়িত্ব থাকে। সেই দায়িত্বটা যে সঠিকভাবে পালন করতে পারে, তারাই দর্শকের পছন্দের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমি সুবিধাবাদী নই বলে। আমি যে মতাদর্শে বিশ্বাসী, সেইখানে শুধু দিতে এসেছি, নিতে আসেনি। ছোটবেলা থেকেই, যখন থেকে সিনেমা বুঝতে আরম্ভ করেছি, তখন থেকেই আমি সত্যজিৎ রায়ের ভক্ত। নাটক, গান, নাচ, সিনেমা, টেলিভিশন, এগুলো সব শিল্প, একটা পেন্টিং এর মতন, যেটা একটা এই শিল্পকে তুলে ধরতে হবে। শিল্পটা আগে, বাণিজ্যটা পরে। ডিটেকটিভ পড়েছো তুমি, আর্থার কনান ডয়েলের শার্লক হোমস, সেইটার বাদেও, সেইটার বাইরেও কিন্তু ব্যোমকেশ পড়েছো? আমি বললাম না, ব্যোমকেশ পড়ো। সত্যজিৎ রায়ের একটি গোয়েন্দা চরিত্র তৈরি করেছেন ফেলুদা, সেটা পড়েছো? আমি বললাম না, ওইটা পড়ো। বাবা নিজে আমাকে ব্যোমকেশ এবং ফেলুদা কিনে দিয়েছিলেন, বলেছিলেন এটা পড়ো, তাহলে বুঝতে পারবে। তো এই যে বাংলা সাহিত্যে আমি ফেলুদা ব্যোমকেশ পড়ার পর, এই যে ঋজু চরিত্রগুলো আমি তার আভাস পেলাম, তখন থেকে আমার ধ্যান ধারণা পাল্টে যেতে আরম্ভ করলো। এবং সত্যজিৎ রায়ের ছবি যখন দেখলাম, ফেলুদার ছবি, যখন সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ দেখলাম, তখন আমার মনে হলো এই তো একটি চরিত্র আছে, যে চরিত্রে অভিনয় করলে খুব আনন্দ পাবো, আমার মন থেকে ভালো লাগবে। কোনো একটা কারণে সত্যজিৎ রায়ের বাড়িতে যেতে হয়েছিল। তখন আমি সাহস করে বলে ফেলেছিলাম যে আপনি কি আর ফেলুদা করবেন না? উনি বলেছিলেন না, সন্তোষ আর নেই, সন্তোষ ছাড়া লালমোহন গাঙ্গুলি কেউ করতে পারবে না, এবং লালমোহন গাঙ্গুলি ছাড়া ফেলুদার ছবি হবে না। শুধু ফেলুদার আর তোপসে খুব সিরিয়াস আলোচনা করে যাচ্ছে আসল দোষী কে, এ ছবি বেশিক্ষণ চলবে না, যদি না তার মধ্যে একটু হালকা রিলিফ থাকে। আর রিলিফ ইজ লালমোহন গাঙ্গুলি। তখন আমি ওনাকে বলেছিলাম যে যদি ফেলুদা চেঞ্জ হতে পারে, তাহলে লালমোহন গাঙ্গুলিও তো চেঞ্জ হতে পারে। তাতে উনি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলেন, ফেলুদা চেঞ্জ হতে পারে বলে? কে করবে ফেলুদা? আমি বললাম আমি করব। আমি সাহস করে বলে ফেলেছিলাম ওনার মুখের ওপর। উনি খানিকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন আমি তোমার অভিনয় দেখেছি, কিন্তু আমি তো আর করবো না, তুমি আমার ছেলের সঙ্গে কথা বলতে পারো। সেই তখন থেকে ছেলের ওই পাঞ্জাবির খুঁট ধরে ঝুলে পড়েছিলাম, যে কবে আমাকে সুযোগ দেবেন, কবে সুযোগ দেবেন বলতে বলতে, এবং আলটিমেটলি সন্দীপ রায় আমাকে সুযোগ দিয়েছিলেন। কিন্তু এই যে রিজু চরিত্রটা, এইটা একমাত্র যেটা আমার, আমি নিজে অভিনেতা হতে চাইনি, তার সত্ত্বেও এই চরিত্রটা আমার এত ভালো লেগেছিল যে আমার মনে হয়েছিল এরম কিছু একটা করতে হবে। একটা এবং সৎ লোক, একটা ভালো লোক, যে একটা অন্যায়ের প্রতিবাদ করতে পারে। তো সেই হিসেবে আমি ঢুকে পড়লাম, এবং আমার সৌভাগ্য যে সন্দীপ রায় আমাকে সুযোগ দিলেন। ফেলুদার একটা 0.32 কোল্ট আছে, আমার নেই। সেটা আমার বউ আমাকে কিছুতেই কিনতে দেয়নি। তো ফেলুদা হচ্ছে ভীষণ ঠান্ডা মাথা, আমি একেবারেই নই, আমি একটু মাথা গরম লোক। আম, তাছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো ফেলুদার সঙ্গে একেবারেই আমার মেলে না। তো কিন্তু কয়েকটা চিন্তাধারা মেলে, হ্যাঁ, সততাটা মেলে। একটা নিরীহ মানুষের পেছনে লাগলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। সবচেয়ে ভালো জটায়ু হচ্ছেন সন্তোষ দত্ত। তার কারণ এই একটি মাত্র চরিত্র, যেটি একটা মানুষকে দেখে তৈরি হয়েছে, চরিত্র দেখে কাস্টিং হয়নি। আপনারা হয়তো জানেন না, কারণ তার আগে পর্যন্ত লালমোহন বাবুর আদলে যে চরিত্রটি ছিল, সেটি ছিল রোগা, একটা বড় মাথা,
ছোট্টখাট্ট চশমা পরা একটি লোক, সেই চরিত্রটাকে মডিফাই করা হলো লালমোহন গাঙ্গুলি হিসেবে যখন সন্তোষ দত্তকে উনি সিলেক্ট করলেন যে জটায়ু করবেন। কাজেই সেটা একমাত্র চরিত্র বোধহয় যেটা মানুষকে দেখে তৈরি করা, তার কোনো ডুপ্লিকেট হয় না, তার কোনো সাবস্টিটিউট হয় না। সেই কারণেই হচ্ছে সত্য সত্যজিৎ রায়ের জটায়ু সন্তোষ দত্ত ছাড়া আর ভাবা যায় না। ফেলুদা, হ্যাঁ। অবভিয়াসলি সৌমিত্র চট্টোপাধ্যায়। আমি কাকাবাবু করেছিলাম, যদিও কাকাবাবু গোয়েন্দা নয়, কাকাবাবু অ্যাডভেঞ্চারার। কাকাবাবু তিনটে করেছি আমি, এবং যথেষ্ট সফলভাবে করেছি। কিন্তু ব্যোমকেশটা আমি তারপর থেকে ঠিক করেছি আর কোনো গোয়েন্দা আমি করব না, কোনো মতেই নয়। কিন্তু আমি সবসময় মনে করি সিনেমা হচ্ছে দৃশ্যকাব্য, আর নাটক হচ্ছে শ্রুতিকাব্য। নাটকের সংলাপই হচ্ছে তার আসল মেরুদণ্ড। কাজেই নাটকের সংলাপ যদি ঠিক করে কেউ বলতে পারেন, তাহলেই নাটকটা সেই জায়গায় পৌঁছয়। নাটকের জন্য যতটুকু মঞ্চ দরকার ততটুকুই করবেন। বেশিরভাগ নাটক একটা ব্ল্যাক কার্টেনে করা যায়। কাজেই নাটকটা নাটক হিসেবে যদি দেখা যায়, নাটকটাকে সিনেমার সঙ্গে গুলিয়ে না ফেলা হয়, তাহলে একটা উচ্চমানের নাটক তখনই হবে যখন সেটা সংলাপ প্রধান হবে। নাটক হচ্ছে শ্রুতি প্রধান এবং সিনেমা হচ্ছে দৃশ্য প্রধান, আর টেলিভিশন হচ্ছে দুটোর মাঝামাঝি। মানুষের আদিম শিল্প হচ্ছে ছবি আঁকা, ছবি আঁকা, গান, নৃত্য, এইগুলো হচ্ছে আদিম শিল্প। সেইখান থেকে এইগুলো সংমিশ্রণ করে নাটক এসেছে, এবং যখন যন্ত্র এসেছে তারপর সিনেমা তৈরি হয়েছে, টেলিভিশন তৈরি হয়েছে। সেট, ইলাবোরেট লাইট, মিউজিক এইসব দরকার হয় না, শুধু সংলাপ প্রধান একটা একটা সিচুয়েশন তৈরি করা যায়। এবং সবচেয়ে ভালো হচ্ছে পূর্ণাঙ্গ নাটক করার দরকার নেই, একাঙ্ক নাটক করুন, একটা 45 মিনিটের নাটক করুন, এবং তুখোড় নাটক, তীরের মতন এপাশ থেকে ঢুকবে ওপাশ দিয়ে বেরিয়ে যাবে। ওকে ছোটবেলা থেকে ওকে শেখাতে আরম্ভ করেছে আবোল তাবোল। এখনো বাবুরাম সাপুড়ে বলে, নিজে ভালো করে কথা বলতে পারে না কিন্তু বাবুরাম সাপুড়ে বলে। এইটা এইটা বাবা মার দায়িত্ব, এটা অভিভাবকদের দায়িত্ব। আপনি কিভাবে তাকে তাকে ভালো লাগাবেন, এটা তা আপনাদের উপর নির্ভর করে। 39039820, 39039820 ওইটা ছিল। তবে আমার সবচেয়ে ভালো লেগেছিল মুড়ো হয় বুড়ো গাছ, হাত গোন ভাত পাঁচ, পাঁচ। ঠিক পাও ঠিক ঠিক জবাবে, ফাল্গুন তাল জোড়, তার মাঝে ভুঁই ফোড়, সন্ধানে ধন্দায় নবাবে। এটা একটা সাংঘাতিক ছিল, এবং এত সুন্দরভাবে সেইটাতে যেখানে ভ্যালু আটকে গিয়েছিল সেটা হচ্ছে ফাল্গুন তালজোড়। পুরো ফাল্গুন তালজোড়টা কি আমি বুঝতে পারছি না। তালজোড় হয়তো জোড়া তাল হতে পারে, কিন্তু ফাল্গুনটা কি? ফাল্গুন মাস। তারপরে হঠাৎ ওর খেয়াল হয়, ও ফাল্গুনি তো অর্জুনের নাম, তার মানে অর্জুন গাছ। এইটা ভ্যালু বার করতে একটু সময় লেগেছিল। এবং এটা এই রয়্যাল বেঙ্গল রহস্য আমাদের আমার ভীষণ পছন্দের একটি গল্প। যদিও আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে গোসাইপুর সরগরম।